আলোচনা কেন্দ্রে কিছু কথা আপনাদের সামনে বলা যায়। মূলত সবাই আমরা অবগত আছি বিশ্বজুড়ে করোনার প্রভাব তথা কোভিড-19 ধীরে ধীরে ভারতেও অনুপ্রবেশ শুরুতে এবং একটা ভয়াবহ রূপ নিয়েছে। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি করোনার শুরুতে অর্থাৎ বাংলায় যখন করোনা শুরু হয়, ভারতবর্ষের ঘুরে শুরু হতে বাংলায় যখন আসে তখন প্রায় মার্চের তৃতীয় সপ্তাহে এসে আমরা পৌঁছাই। সেই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই দৃঢ়তা উপলব্ধি করে উনি 23 তারিখ সর্বদলীয় বৈঠক ডেকে পরবর্তী পর্যায়ে 23 তারিখ বিকেল 5টা থেকে লকডাউন ঘোষণা করেছে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী 22 তারিখে জনতা কার্ফিউ করার পরেও 48 ঘন্টা পরে যে লকডাউন ঘোষণা করেছে তার 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় বৈঠক ডেকে সবার সাথে আলোচনা এবং ভান করে অভিনয় রোগী প্রতিরোধের জন্য সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সাহায্য চেয়ে সেদিনটা প্রেস কনফারেন্স করেছিল। পরবর্তী পর্যায়ে 24 তারিখে রাত 8টার সময় প্রধানমন্ত্রী মাত্র 4 ঘন্টার ব্যবধানে বাংলা কার্ফিউ বাদ যান এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে মানুষ উপলব্ধি করেছে। আপনাদের বহু সংবাদ মাধ্যম সেগুলোকে প্রতিফলিত করছে মানুষের মধ্যে। প্রথম দিন থেকে করোনা মোকাবিলা ভীত সন্ত্রস্ত বাংলাবাসীকে আশ্বস্ত করে তিনি ময়দানে প্রথম সারির নেতৃত্ব দিয়েছিলেন। আমরা দেখেছি তাকে প্রথম অবস্থায় তিনি বেরিয়ে সময় সময় মানুষের কাছে পৌঁছেছেন এবং বিভিন্ন জায়গায় যাতে কোভিড পেশেন্ট তৈরি হলে তাকে ঠিকমতো চিকিৎসা দেওয়া যায় তার জন্য ধীরে ধীরে প্রায় 10, 12, 15 দিয়ে করতে করতে আজকে বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 70টা, আরও 10খানা তার ইচ্ছে আছে, চেষ্টা চালাচ্ছেন। 70খানা কোভিড হসপিটাল তৈরি করেছে এবং আসন সেই কোভিড হসপিটালে আসন প্রায় 18,000 উন্নীত করেছে। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা ধীরে ধীরে সেই প্রথম দিকে প্রচেষ্টা চালিয়েছিলেন যাতে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে পজিটিভ কেসকে আইডেন্টিফাই করে তাদের চিকিৎসা দেওয়া যায়। কিন্তু আপনারা সবাই জানেন প্রথম অবস্থায় যে কিট বাংলায় পাঠানো হলো এবং তাদের পরবর্তী পর্যায়ে মাত্র 48 ঘন্টার মধ্যে নোটিশ করে সেই কিট ইনভ্যালিড কিট বলে আওয়াজ তুলে তারা ফেরত নিয়ে গেল এবং সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাত্র 4 থেকে শুরু করে 4, 5, 6 করতে করতে ল্যাবরেটরি সুযোগ দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে 40টি ল্যাবরেটরি আবেদন করেছিলেন কিন্তু তাকে ধীরে ধীরে আজকে যে জায়গায় নিয়ে এসছে। কাজে প্রথম অবস্থায় কিছুটা এই কেন্দ্রীয় সরকারের গাফিলতির জন্য পরীক্ষা নিরীক্ষা কম হলেও এখন বাংলায় যে পরীক্ষা নিরীক্ষাকে প্রায় 10,000-এ পৌঁছতে চলেছে। গতকালও 9,664টা পরীক্ষা হয়েছে। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে বাংলার মানুষকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলার এই কোভিড থেকে তিনি উদ্ধার করতে পারেন। কিন্তু সাথে সাথে আমরা একটা কথা নিশ্চিতভাবে বলবো, অদ্ভুতভাবে এই লকডাউন পদ্ধতি চলার পর 29শে এপ্রিল লকডাউন পদ্ধতিতে প্রথম অবস্থায় কেন্দ্রীয় সরকার ঘোষণা করবে আন্তরাজ্য চলাচল শুরু করবে 29শে এপ্রিল। শুরু করার পর স্বাভাবিকভাবে রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক আছেন, পরিযায়ী কথাটা বলা ঠিক না, পরিযায়ী কথা নয়, ঘরের শ্রমিক যারা বাংলার ছিলেন তাদেরকে যাতে ফেরানো যায় এবং বিভিন্ন জায়গায় শিক্ষার্থী এবং দর্শনার্থী তীর্থযাত্রী যারা ছিলেন তাদের ফেরানোর জন্য নানা রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস ব্যবস্থা করে তিনি ফেরাতে আরম্ভ করেন। আপনারা সকলেই জানেন যে শুধুমাত্র কোটাতে রাজস্থানে বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজে যারা পড়ুয়া ছিল সেই পড়ুয়াদেরও তিনি ফিরিয়ে এনেছেন এবং রাজ্য নিজের খরচা দিয়ে সেগুলো করেছেন। তারপর 1 মে যখন তিনি আশ্বস্ত করলেন যে রেলমন্ত্রী বললেন ট্রেনে করে পরিযায়ী শ্রমিকদের ফেরত দেওয়া হবে অর্থাৎ নিজের রাজ্যের শ্রমিকরা ফিরতে পারবেন, সেই অবস্থা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে একটা প্রচেষ্টা চালিয়েছিলেন যাতে যারা ফিরবেন তাদের স্টেশনের উপর দাঁড়িয়ে যাতে পরীক্ষা নিরীক্ষা করে এবং বিভিন্ন জায়গায় বাস দিয়ে তাদের নিজস্ব বাসস্থানে পৌঁছে দেওয়া যায়। কিন্তু অত্যন্ত তাড়াহুড়োর মধ্য দিয়ে ভারতবর্ষে ক্ষমতাসীন
আছেন রাজনৈতিক দল নানা রকম দুর্নীতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলসী প্রচারের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আমরা সেদিনকার লক্ষ্য করে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় রেল চেয়েছেন, কটা চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে রেল চেয়েছেন সেই রেল মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন ধাপে ধাপে যখন আমাদের রাজ্যের শ্রমিকরা ফিরবেন স্টেশন থেকে না দিয়ে তাকে যথাযথ শুশ্রূষার মধ্য দিয়ে বাসে করে পৌঁছে দিতে, সেই পরিকল্পনাটাকে ভেস্তে দিয়ে ধীরে ধীরে সমস্ত রেল এমনভাবে চালিয়ে দিল, শুধু তাই নয় চালিয়ে দিল বলে কথাটা ভুল, তবে এমনভাবে কাছাকাছি করে মানুষকে তুলে দিলেন যেন মনে হচ্ছে কুকুর ছাগলের মতো তাদেরকে ওই সমস্ত রাজ্য থেকে বিদায় করা হচ্ছে, যেহেতু বাংলার শ্রমিক একটা বিমান কৃষ্ণ আচরণের মধ্য দিয়ে সেদিনকার যখন শয়ে শয়ে হাজার হাজারের মানুষ আসতে আরম্ভ করলেন এবং অপরিকল্পিতভাবে লক্ষ্য করে দেখবেন বারবার বিবৃতি আমরা দেখেছি যে রেল ভাড়া পুরো কেন্দ্রীয় সরকার থেকে 85% দেবে। আবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তুষার মেহতা বলেছেন যে না, রেলে ভাড়া দেওয়ার কোনো ব্যাপার কথাবার্তা হয়নি, রাজ্য সরকার সম্পূর্ণভাবে ভাড়া দিয়ে তাদের ফিরিয়ে আনছে। কিন্তু তাদের সেই সুযোগটুকুনি না দিয়ে কালে কালে এমন অবস্থা হলো যে 40টি ট্রেন তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না, 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ট্রেন করে 6 দিন 8 দিন 10 দিন। এমন একটা পরিস্থিতি বদলালো যে মানুষ তখন অধৈর্য হয়ে বিভিন্ন জায়গা থেকে চলতে শুরু করলো এবং 80 জন শ্রমিক শুধুমাত্র নিজের কাছে ফিরে যাওয়ার জন্য একটি নিহত হয়েছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে বাংলায় দাঁড়িয়ে আমাদের আজকের যে কারণে আপনাদের ডাকা, এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা দুটি কথা আপনাদের বলি যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষকে নানা পরিকল্পনার মধ্য দিয়ে যেমন বেঁধেছেন, কেন্দ্রীয় সরকার 3 মাসে রেশন ফ্রি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 6 মাসে রেশন ফ্রি করেছেন এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন বিধানসভা ভিত্তিক বিধায়কদের সামনে রেখে সেই বিধানসভা এলাকার মধ্যে যারা দুস্থ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত মানুষকে সাহায্য করার চেষ্টা করছে। এই ভবানীপুর কেন্দ্রের উপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সরকার পরিচালনা করছে, একদিকে এই ভবানীপুরের অন্তর্গত আমি সুব্রত বক্সী এবং ফিরাল হাকিম যারা এই ভবানীপুরের আমরা বাসিন্দা, তাদের তত্ত্বাবধানে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরকে একত্রিত করে প্রায় 24,000 কেজি চাল, 9,600 কেজি মুসুরির ডাল, 4,800 কেজি তথা আমাদের ইটারের গরিব শস্যের তেল এবং নানা রকম মশলাপাতি মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় প্যাকেট করে নিজে কোথাও কোথাও বিতরণ করেছেন। এটা আপনারা চাক্ষুষ করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় সমস্ত কাউন্সিলরদের দেখে আলোচনা করে তিনি বলেছেন যদি কোথাও ভবনগুলো মানুষ থাকে কোথাও যদি নাইট সেন্টারের নামে বিভিন্ন জায়গাকে ঢুকিয়ে দিতে বলেছেন, যে ওয়ার্ডে নাইট সেন্টার আছে সেখানে মানুষকে রেখে দেওয়া হয়েছে এবং লক্ষ্য করে দেখবেন যেমন 73 ওয়ার্ড 72 ওয়ার্ড তার মধ্যে যে হসপিটাল আছে অর্থাৎ এসএসকেএম হসপিটাল, উত্তরবঙ্গ সেবা সকল চিকিৎসা আছে, সেখানে ক্যান্সার হসপিটাল আছে, সেখানে যারা পেশেন্ট নিয়ে আসতো তাদের সাথে সংঘবদ্ধ করে দুবেলা একটা কমিউনিটি কিচেন, একটা এনজিওর মাধ্যমে একটা কমিউনিটি কিচেন সেন্টার করে তারা জনে জনে খাবার বিলি করেছে। শুধুমাত্র রান্না করা খাওয়ার যেমন বিলি করেছেন, অন্তত রোজ এই 8টা ওয়ার্ড মিলিয়ে প্রায় 1200 থেকে 1500 লোকের খাবার বিলি করেছে। তেমনি প্রতিনিয়ত গত 70 দিন ধরে দুস্থ মানুষের কাছে তার খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন, প্রায় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে এই ভবানীপুর কেন্দ্রের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই কর্মযজ্ঞ চলার সময় একদিকে মহামারীতে বাংলাদেশ বিপর্যস্ত হচ্ছে, জায়গায় জায়গায় মানুষ মাঠে থেকে বসে যাচ্ছে, ছোট কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন সময় যারা রাস্তাঘাটে হকারি করে তাদের অর্থনৈতিক আয় বন্ধ হয়ে গেছে। এই অবস্থার উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের সহকর্মীরা কাউন্সিলর সহ প্রথম দিন থেকে যে কায়দার মানুষের কাছে পৌঁছলেন, বিরোধী রাজনৈতিক দলের কাউকে সেদিনকার ভবানীপুরে আমরা চোখে দেখিনি। আমি জানি না অন্য কেউ দেখেছেন কিনা, অন্তত আমি পরখ করে বলতে পারি বিভিন্ন রাজনৈতিক দল তথা কংগ্রেস, সিপিএম এবং বিজেপি একটা মানুষকে আমরা চোখে দেখিনি, যে সেদিনকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এই অবস্থার উপর দাঁড়িয়ে আর একদিকে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যভিত্তিক ব্যবস্থার সার্বিক প্রচেষ্টা সত্ত্বেও তাকে বিদ্যুৎ করে সমাজ বিরোধী রাজনৈতিক দল বক্তব্য রাখছে, যারা
রাজ্যের উপর দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রথম দিন লকডাউন ঘোষণা করেন, বিরোধী রাজনৈতিক দলের সাথে সংঘবদ্ধ আলোচনার পর ভারতবর্ষের কোনো রাজ্যে এই কায়দায় লকডাউন শুরু হয়নি। শুধু তাই না, কেন্দ্রীয় সরকারও এই কায়দায় লকডাউন শুরু করেনি, যে বিরোধী রাজনৈতিক দলকে সংঘবদ্ধ করে লকডাউন ঘোষণা করার আগে একটা আলোচনা করতে চাই যে সবার সহযোগিতা প্রতিনিয়ত এমন একটা জায়গায় বলতে আরম্ভ করেছে। ভারতবর্ষের ক্ষমতায় থাকা রাজনৈতিক দল বিবৃতি দিয়ে বলছেন মোদী হয়তো মুমকিন হয়, অর্থাৎ ভারতবর্ষের পৃথিবীর সমস্ত দেশটাকে ভারতবর্ষকে আশীর্বাদ করছে, মোদী সাহেবকে আশীর্বাদ করছে যে তিনি করোনা রুখে দিতে পেরেছেন। তিনি বিবৃতি দিয়ে বলেছিলেন মহাভারতের যুদ্ধ 18 দিন হয়েছে, 21 দিন সময় নিয়ে তিনি করোনা সাফ করে দিয়েছেন। এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা লক্ষ্য করে দেখেছি যে ক্রমে যেভাবে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে করোনা প্রভাবিত হচ্ছে, আস্তে আস্তে এটা এমন একটা জায়গায় যাতে শীর্ষে না চলে যায়, সেই অবস্থাকে পঞ্চম স্থানে এসে দাঁড়িয়েছে। আজকে কিন্তু এই প্রসঙ্গে আর বিরোধী রাজনৈতিক দলের কোনো ক্ষমতা, কোনো বক্তব্য নেই। তো স্বাভাবিকভাবে এই প্রচেষ্টার মধ্য দিয়ে একদিকে বিভিন্ন জায়গায় রেশন বিলি করার জন্য যেখানে যেখানে কোথাও রেশন ডিলার কিছুটা পরিমাণে ওজনে কম দেওয়ার জন্য ইন্সপেকশন বসিয়ে ইন্সপেক্টরকে পাঠিয়ে তাদেরকে চিহ্নিত করে প্রায় 700-750 ডিলারকে যেমন সরপাস করেছেন, তেমনি প্রায় 60 জন ডিলারকে তিনি সাসপেন্ড করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত যে কাজটা কোভিডকে মোকাবিলা করতে চাইছিলেন, এটা আপনারা জানেন। আমরা যদি এই 20 মে পর্যন্ত যে পদ্ধতিতে কোভিডের সংক্রমণের পরবর্তী পর্যায়ে শ্রমিকরা আমাদের নিজের রাজ্যে ফিরে আসতে একটা অগোছালোভাবে তাদের ট্রেনে পৌঁছে দেওয়ার জন্য আমরা কিছুটা পরিচালিত করিনি। তাও এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা পারছে বাড়িতে পাঠিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে রেখে তার সেই ব্যবস্থা করছেন। অথচ উল্টো দিকে আমরা লক্ষ্য করে দেখেছি, বাংলায় যাতে অন্য রাজ্যের শ্রমিকরা অসুবিধে না করে একমাত্র মুখ্যমন্ত্রী ভারতবর্ষে যিনি চিঠি লিখে 18 রাজ্যে করেছিলেন যারা যেখানে শ্রমিক আছে যে রাজ্যেরই হোক তাকে সাহায্য করা হোক। কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 711টা সেন্টার খুলে সেই সমস্ত শ্রমিকদের রেখেছেন, খাইয়েছেন। শুধু তাই নয়, আজ এই লকডাউন পর্বে যখন প্রায় আনলকে চলে গেছে, কেউ আর বাংলা থেকে ফিরতে চাইছে না। তার কারণ এখানে তাদের দেখভালের ব্যবস্থা আছে। তিনি চেষ্টা করেছেন কোভিড হসপিটাল বাড়াতে বিভিন্ন জায়গায় পৌঁছে আজকে 18,000 বেডের ব্যবস্থা করেছে। এমতো পরিস্থিতিতে বাংলার মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের ক্ষমতাসীন রাজনৈতিক দল যে কায়দায় সমালোচনা করছে অত্যন্ত দুঃখজনক। শুধু চাই নয়, আমরা আমাদের ভাষায় বলি অত্যন্ত নোংরা। তার কারণ রাজনৈতিকভাবে যখন মানুষ বিপদে পড়ে তখন সমস্ত রাজনৈতিক দলের সংঘবদ্ধ লড়াইয়ের প্রয়োজন। সুবিধে অসুবিধার কথা নিশ্চয়ই আলোচনা করার প্রয়োজন আছে, কিন্তু সুসংগতভাবে মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু আমরা অত্যন্ত আশ্চর্যজনকভাবে লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই রাজনৈতিক দলগুলি ঘুরে বেড়াচ্ছে। এবং যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটু সোজায় দাঁড়াবার চেষ্টা করেছেন বাংলার মানুষকে নিয়ে, সেই সময় আমফানের প্রভাব গত 20 মে এই আমফান বাংলাকে আবার বিধ্বস্ত করে চলে যায়। শুধু তাই নয়, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী এসে ঘুরে গেছেন, 1,000 কোটি টাকার অনুদান দিয়ে গেছে। আর রাজ্য নিজে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে ভারতবর্ষের একমাত্র রাজ্য সরকারের অধীনে কর্মরত কোনো মানুষের একদিনের বেতন তাদের পুরো বেতন দিয়েছেন এবং যথাসময় বেতন দিয়েছেন। তার আয় প্রায় স্তব্ধ হয়ে গেছে। সে অবস্থার উপর দাঁড়িয়ে কুড়িয়ে কাটিয়ে 6,250 কোটি টাকা একটা প্রজেক্ট তৈরি করে তিনি শুরু করেছেন তার এই আমফানের ক্ষতিগ্রস্ত, যা প্রায় 16টা জেলাকে বিধ্বস্ত করে দিয়েছে। ইতিমধ্যে তার তালিকা থাকিয়ে দেখার জন্য আমরা কেন্দ্রীয় দল এসেছিল, তারা তাদেরকে সহযোগিতা করে তাদেরকে হেলিপ্যাডে পাঠিয়ে সড়ক পথে পাঠিয়ে তারা যেভাবে চেয়েছে তাদেরকে পর্যবেক্ষণ করানো হয়েছে। গতকাল সভা হয়েছে, কিন্তু তাতে আপনারা দেখেছেন প্রায় 1 লক্ষ কোটি টাকার যে ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায় 20 তারিখ নবান্নে বসে যে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন করেছিলেন 1 লক্ষ টাকার উপর ক্ষতি, 1 লক্ষ কোটি টাকার উপর, সেটা কালকে আমরা সেই লাভ তুলে দিয়েছি। আমি খালি এই অবস্থার করে বলবো যে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচেষ্টা বাংলার মানুষকে যেমন আকৃষ্ট করেছে, এখন
এখনো প্রায় 19 থেকে 20 ঘন্টা নিজে ব্যক্তিগতভাবে পরিশ্রম করে, নিরলস ভূমিকা পরিশ্রম করে, বাংলার মানুষের সংঘবদ্ধ করে একটা শৃঙ্খলাপূর্ণ জীবন দেওয়ার চেষ্টা করছেন। আর তাদের বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা বিভিন্ন ভাষায় বিভিন্ন দিকে তাকে যে সমস্ত কথাবার্তা বলছেন তা রাজনীতির ময়দানে দাঁড়িয়ে আমি বলতে পারি অত্যন্ত নিম্নমুখী। এই অবস্থান করে দাঁড়িয়ে বাংলা যেভাবে পরিচালিত হচ্ছে আমরা মনে করি তথা বাংলার মানুষ মনে করে পশ্চিমবাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে আমফান এবং কোভিড-19কে একসাথে মোকাবিলা করা যাচ্ছে। তো আমি আপনাদের এতটুকু বললাম, বাকি কিছু অংশ আমি ফিরাল হাকিম সেই বিচার কথা বলেছি। আপনারা জানেন যে বসিদা আপনাদের বেশিরভাগটাই বলেছেন। আমি শুধু যোগ করতে চাই, যারা আমাদের সরকারের সমালোচনা করেন, যারা সরকারকে বলেন, মুখ্যমন্ত্রীকে বলেন আর মমতা যে আসবেন, তাদের বলি আপনি আচার্য ধর্ম পরের শিখাও। আজকে বাংলাকে যারা শেখাতে আসছেন, তাই আজকে একটা ছোট্ট কমপ্লিট কোভিড নিয়ে বলা হয়েছিল যে উহান অফ ইন্ডিয়া, বাংলাকে বলা হয়েছিল উহান অফ ইন্ডিয়া। আজকে যদি শুধু কোভিড দেখেন তাহলে কোভিডে আজকে প্রত্যেক 10 লাখে আমাদের বাংলায় কত 10 লাখে পজিটিভ কেস কত? 70.49। আর বাংলার স্থান কত কোভিড পজিটিভে? বাংলার স্থান 13তম। জাতীয় গড় কত প্রত্যেক 10 লাখে? 1059.67। তাহলে উহান কোনটি? গুজরাটকে যদি রাখেন তাহলে জাতীয় স্তরের কাছাকাছি প্রায় গুজরাট রয়েছে। দিল্লিও আছে, অবশ্য মধ্যপ্রদেশও আছে, কিন্তু গুজরাট যেটাকে নিয়ে অহংকার করা, যেটাকে নিয়ে দিলীপ বাবুর মতন নেতা বলেছিল যে আমেরিকায় সব থেকে বেশি কেন, তার কারণ অনেক উন্নত, আর ভারতবর্ষের সব থেকে উন্নত গুজরাট, তাই গুজরাটে কোভিড। সেই গুজরাটে একটা ভিডিও আমার কাছে এসেছে, সেই ভিডিওটা এক্ষুনি বক্সিদাকে দেখাচ্ছে। সেই ভিডিওতে উন্নততর গুজরাট সিভিল হসপিটালের উন্নততর গুজরাটের সিভিল হসপিটাল একজন ডেড বডি পড়েছিল আমাদের এমআর ভাঙড়ে, তাও কোভিডে নয়, সেখানে 4 ঘন্টা মারা যায়নি বলে সেটাকে তুলে বাবুল্লা দেখিয়েছে। আর এই গুজরাটের সিভিল হসপিটালে কি অবস্থায় রয়েছে মানুষ আর মৃত্যুর পেশেন্ট, এবং সেখানে নোংরা, এটা নাকি সব থেকে উন্নততর দেশ দিলীপ বাবুর কথা। আবার এটা নিয়ে গুজরাট হাইকোর্টে বলেছিল নারকীয়, গুজরাট হাইকোর্ট বলেছিল মামলায় নারকীয় ঘটনা। তাই সেই জজকে আর সেই ডিভিশনটা বেঞ্চটাকে চেঞ্জ করে দেওয়া। অর্থাৎ ভারতবর্ষের গুজরাটে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। বিচারালয় বলছে আমি বিচার করতে পারছি না, তার কারণ বিজেপি আমার গলা টিপে ধরছে, বিচার ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে, অর্থাৎ ভারতবর্ষের গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে। যারা এখানে চেঁচামেচি করেন তাদের বলি যে আজকে
বসিদা এক্ষুনি বললো 9,000 কত কোভিড টেস্ট। আমরা ভারতবর্ষে অনেকটা এগিয়ে আছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়তার সাথে নেতৃত্ব দিচ্ছে ফ্রম দ্য ফ্রন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্ক্রিনে নেতৃত্ব দিতেন, স্ক্রিনের মধ্যে দিয়ে নেতৃত্ব দিচ্ছেন, বাড়ি দিয়ে না বেরিয়ে শুধু ভিডিও কনফারেন্স করছেন, তাহলে আজকে বাংলা এই অবস্থা। হ্যাঁ, আমরা অসুবিধায় আছি, তার কারণ কোভিডের লড়াইয়ের সাথে সাথে আমাদের আমফান এসে গেল, এবং সেই লড়াইটাও মমতা বন্দ্যোপাধ্যায় না নেবে দৃঢ়তার সাথে সেই লড়াইটাও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তাই আজকে যখন প্রধানমন্ত্রীকে নিয়ে উনি নিজে ডেকেছিলেন যে আসুন দেখে যান আমার বাংলার কি অবস্থা হয়েছে, 1 লক্ষ কোটির জায়গায় দিলেন কত? 1% কেন্দ্রীয় সাহায্য। দিলীপ বাবু বলছে ডাইরেক্ট দাও, দাও না, ডাইরেক্ট দাও 1 লক্ষ কোটি, যেখানে যেখানে ক্ষতি হয়েছে 1 লক্ষ কোটি ডাইরেক্ট দাও। দিলীপ বাবুকে চ্যালেঞ্জ করছি, 1 লক্ষ কোটি টাকা ডাইরেক্টলি টু দি বেনিফিশিয়ারি দিন, তারপরে আপনার কথা বলবেন, না হলে আপনার বলার কোনো অধিকার নেই। ডাইরেক্ট পেমেন্ট করেছে, হ্যাঁ ডাইরেক্ট পেমেন্ট হয়েছে, এখনো পর্যন্ত ডাইরেক্ট পেমেন্ট হয়েছে 9 দিনের মাথায়। এটা আমার কাছে লেটেস্ট হিসেব নেই, 9 দিনের মাথায় 20,000 টাকা করে আজকে যাদের বাড়ি চলে গেছে তাদের 16টা জেলায় 20,000 টাকা করে আজকে তাদের ডাইরেক্ট দেওয়া হয়েছে। আজকে ডাইরেক্ট পেমেন্ট হয়েছে আমাদের 20,000 টাকা করে, আমাদের 9টা জেলায় 5 লক্ষ পরিবারকে ডাইরেক্টলি পেমেন্ট করা। আমাদের এখনো পর্যন্ত 6,250 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পশ্চিমবঙ্গ সরকারের তহবিল থেকে খরচা, 53,000 কোটি টাকা লেজিটিমেট ক্লেম, সেই টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছেন না, বঞ্চনা করছেন। কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে না, রাজ্য সরকারকে না, বাংলার মানুষকে বঞ্চনা করছেন, বাংলার মানুষকে টেনে নামিয়ে নিয়ে আসছে। তাই এই বঞ্চনা বাংলার বিরুদ্ধে বঞ্চনা। আমার লেজিটিমেট ক্লেম দেবেন না কেন? দিলীপ বাবু এমপি, জানেন না, কোনোদিন প্রশাসন চালাননি। প্রথম দিন এমএলএ বলেছিলেন যে মমিদার কাছে শিখে নেব বিধানসভা, বিয়ের সল্টলেকের উপর দিয়ে এসে কথা বলছেন, আবার উঠে চলে যাচ্ছে। আরে সরকারের টাকা ওরকম ভাবে হয় না। সরকারের টাকা যখন খরচা হয়, এই সরকার এসে 11 সালের পরে সবটাই ই গভর্নেন্স করে দিয়েছে। আমি কি টাকা পাচ্ছি আর কোথায় কোথায় খবর পাচ্ছি, আপনিও যদি পশ্চিমবঙ্গ সরকারের নেট খোলেন, আপনার কাছেও সেই পরিসংখ্যান থাকবে। এটা লুকিয়ে লুকিয়ে হয় না যে স্বামীর কাছ থেকে স্ত্রী কিছুটা টাকা ধরে রেখে দিয়েছে শাড়ির ফাঁকে, সেখান দিয়ে খরচা করছে, এটা তা হয় না। এটা ওনাদের মেছো পলিটিক্সে হয়, পুরোটাই ট্রান্সপারেন্ট। তার কারণ পশ্চিমবঙ্গ সরকার পুরোটাই ই গভর্নেন্স করে দিয়েছে, এবং তার উপরে ই গভর্নেন্স চেক করছেন কে? অডিটর জেনারেল। এখানে এজি বেঙ্গল চেক করছে। সুতরাং ওই ইউসি দেয়নি, ওইটা লুকিয়ে রেখে দিয়েছে, ওইখান দিয়ে টাকা নিয়ে নিয়েছে। এটা বাংলায় চলে না। গুজরাটে চলে কিনা আমি জানি না, বাংলায় এটা চলে না। তার কারণ পুরোটাই ই গভর্নেন্স। ডাইরেক্টলি টাকা দিন না, ডাইরেক্টলি দিন না 1 লক্ষ কোটি টাকা। ক্ষমতা আছে আপনাদের, কেন্দ্রীয় দল তো সার্টিফাই করেছে, ওই টাকাটা দিন। ক্ষমতা আছে, আপনি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় দল কোভিড দেখাতে, গুজরাট জেনারেল হসপিটালে পাঠাননি, বাংলায় পাঠিয়েছিলেন। এই বেলেঘাটা আইডিকে দেখে বলেছে এক্সেলেন্ট লিখে নিয়ে গেছেন ওনার যে ভিজিটার বুকে। যে দলটা পরে এসেছিল, যারা মানে টেকনিক্যাল দল যারা এসেছিল, প্রথমে অ্যাডমিনিস্ট্রেশনে এসেছিল, এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট লিখে তবে গেছে। তাদের সাথে আমারও মিটিং হয়েছে।
তাদের বসেই আমি কর্পোরেশনে কিভাবে করছি সেটা পুরোটা দেখিয়ে দিতাম, এবং বেলেঘাট আইডি থেকে লিখেছিলেন এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট। তারপরেও আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে লজ্জা লাগে। কি নিয়ে এলেন? আরে মমতা ব্যানার্জি কেন কোভিড শ্রমিক স্পেশালকে কেন কোভিড স্পেশাল করছে? লজ্জা লাগে না? যখন হাততালি দিচ্ছিলেন সেই সময় ঘন্টা বাজাচ্ছিলেন, থালা বাজাচ্ছিলেন, সেই সময় কেন শ্রমিকদের কথা চিন্তা করলেন না? যে এদের বাড়ি ফিরতে হবে, ফেস ওয়াইজ লকডাউন যেরকম তুলছেন সেরকম ফেস ওয়াইজ লকডাউন করলেন না কেন? 7 দিন সময় দিলাম, এতগুলো ট্রেন দিলাম, সবাই যে যার বাড়ি ফিরে যাও না। দিল্লির বাস স্ট্যান্ডে কোভিড ছড়ানো হলো, ইউপিতে শ্রমিকদের উপরে কুকুর ছাগলের মতন সোডিয়াম হাইড্রোক্লোরাইড, যেটা মানুষের শরীরে দিতে নেই, সেটা ছড়ানো হলো। বম্বেতে তছনছ করে দিয়ে ধারাবিচ্ছিকে সব কোভিড পেশেন্ট, শুধু সবাই এসে স্টেশনে ভিড় করে কোভিডটা ছড়িয়ে দেওয়া হলো। সুরাটে লাঠি মেরে, শ্রমিকদের উপরে লাঠি মেরে টিয়ার গ্যাস মারা হলো। মা মারা গেল, শিশু কেঁদে রয়েছে, তাকে নেওয়ার কেউ নেই, শাহরুখ খান আশ্রয় দিয়েছে, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনারা শ্রমিক প্রেম, শ্রমিকের জন্য পীযূষ গোয়েল সাহেব আপনার দুঃখ লাগে? তাহলে আপনি কোভিডটাকে ছড়াতে দিতেন না। আগেই রেল মিনিস্টার বলতেন, মোদী সাহেব 4 দিন দাঁড়িয়ে যান, আমি রেলের ব্যবস্থা করে আগে শ্রমিকদের ছড়াই। রেল শ্রমিকগুলোকে কুকুর বেড়ালের মতন রাখলেন, তাদের সবাইকে আক্রান্ত করে দিলেন। তারপর বললেন যাও বাংলায়, উহান অফ ইন্ডিয়া বলেছি, উহান অফ ইন্ডিয়া বানাও। দিল্লি থেকে কোভিড, মহারাষ্ট্র থেকে কোভিড, গুজরাট থেকে কোভিড, চারিদিকে কোভিড নিয়ে যাও, এবার তোমরা ছড়িয়ে দাও। অর্থাৎ বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা ভুল নয়, এটা ষড়যন্ত্র। বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাকে নিচু দেখানোর জন্য ষড়যন্ত্র। এর জবাব বিজেপিকে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে থেকে সামনে নেতৃত্ব দিয়েছেন। প্রত্যেকটা কোভিড হসপিটালে যেখানে দরকার দৌড়ে গেছেন, নিজের জীবনকে পরোয়া না করে মানুষের স্বার্থে দাঁড়িয়ে কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং করে দেখিয়েছেন। রেশনের সমস্যা শুনেছেন, রেশন দোকানে দৌড়েছেন। কিন্তু আমি চ্যালেঞ্জ নিচ্ছি, একটু আগে বসিদাকে বলছিলাম, একটা লোক নেই যে পশ্চিমবঙ্গের খাদ্য চেয়েছে, খাদ্য পায়নি। একটা লোক নেই। প্রেসের সামনে সাজিয়ে বলা যায়, মাগো আমি খেতে পাচ্ছি না, আমাকে গুলি করে দাও, আমাকে খাবার দিও না, গুলি করে দাও। সেই আবার বলছে কি, সে বলছে না আমি পেয়েছি। বিজেপি অ্যাক্টিং করতে বলেছিল, আমি তো যাত্রা পার্টির লোক, অ্যাক্টিং করছি। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে যাত্রা করছে কারা? বিজেপি যাত্রা করছে। পশ্চিমবঙ্গ মানুষকে নিয়ে যাত্রা করছে। একটা লোক অনাহারে মারা যায়নি, একটা লোক নয়। যারা শ্রমিক, আমি নিজে গেছি বড় 7-এ, ওই আমাদের বান্দরবানে যে লেদার ইন্ডাস্ট্রি, ওখানে প্রচুর বাইরের শ্রমিক রয়েছে। আমি নিজে সেখানে গেছি। প্রত্যেকে বলছেন স্যার আমি জিআরের চাল পেয়েছি, আরাম করে রয়েছি, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা আমাদের ওখানকার কাউন্সিলররা খাবার ব্যবস্থা করেছেন। যতদিন তারা নিজেরা রান্না করেননি, ফ্যাক্টরিগুলো অনেকদিন বন্ধ ছিল, সেখানে খাবারের ব্যবস্থা করে খাবার দিয়েছেন। তারপরে তারা রান্নার নিজেরা ব্যবস্থা করেছে, চাল ডাল সব মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রত্যেকটা বাড়িতে পৌঁছেছে। আজকে স্পেশাল রেশন কুপন তাদের বাড়িতে পৌঁছেছে। সেইখানে শুধু সমালোচনা, সেখানে শুধু সমালোচনা। পশ্চিমবঙ্গে খারাপ, আরে পশ্চিমবঙ্গে খারাপ নয়।